সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টরস স্টেশন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব মহিলাদের একটি সচরাচর যে স্বাস্থ্য সমস্যা ভোগেন সেরকম একটা রোগ নিয়ে, জরায়ু মুখ ক্যান্সার। এবং এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আজ আছেন অধ্যাপক ডক্টর আফরোজা চৌধুরী, ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, চট্টগ্রাম। তার গাইনি এবং অবস্টেটিক বিভাগের প্রধান হিসেবে আছেন। তাহলে ম্যাডাম, আমরা সরাসরি অনুষ্ঠানে প্রবেশ করি। আমরা তো জরায়ু মুখ ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমরা মহিলা হওয়ার কারণে কি ধরনের ক্যান্সার হতে পারে? মহিলাগত যে ক্যান্সারগুলো অনেক সবার আগে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সেখানে হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। আদার ক্যান্সার মতো আমার জন্য একই রকম না, ক্যান্সার হতে মানে তো পুরুষ মহিলা নির্বিশেষ। কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বা উন্নত দেশগুলোতে ব্রেস্ট ক্যান্সার বেশি, কিন্তু যেগুলো উন্নত হচ্ছে ওদের হচ্ছে জরায়ু মুখের ক্যান্সারটা যায়। অর্থাৎ যে সমস্ত মহিলাদের প্রসব বাড়িতে হচ্ছে, তাহলে তাদের কি এই ধরনের ঝুঁকি বেড়ে যায়? না, বাড়িতে প্রসবের সাথে ডিরেক্টলি এটা রিলেটেড না। ওখানে কোনো ইনজুরি থাকলে সেকেন্ডারি আদার যদি ভাইরাল ইনফেকশন হয় সেখান থেকে হতে পারে। এখন আপনি ভাইরাসের কথা বললেন, দুইটা ভাইরাসের নাম আপনার কাছে শুনলাম, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং হারপিস ভাইরাস। এছাড়া অন্যান্য ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া তো আছে। কোনো ব্যাকটেরিয়া দিয়ে কি এই ধরনের কোনো সমস্যা হতে পারে? এখানে অন্য ইনফেকশন হবে, যেটা কিন্তু ক্যান্সারের এটাতে ক্যান্সার হবে। সেটাতে ক্যান্সার হচ্ছে ওইটার সাথে এডিশনাল HIV ভাইরাস থাকতে পারে। যখন একটা ভাইরাস ইমিউনো সাপ্রেশন হবে, তখন আমার যেটা অনকোজেনিক ভাইরাস যেটা ছিল সেটা যদি সাবক্লিনিক্যাল থাকে তখন ওইটা ক্লিনিক্যাল। ম্যাডাম, আপনি তো বললেন যে অল্প বয়সে যাদের বিয়ে হচ্ছে বা অল্প বয়সে যারা মা হচ্ছেন তারাই বিশেষত বেশি ঝুঁকিতে আছে। সাধারণত কোন বয়সে গিয়ে এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখী ক্যান্সারের প্রাদুর্ভাবটা দেখা যায়? এটা ক্যান্সারে রূপান্তরিত হতে 10 থেকে 15 বছর সময় লাগে। প্রথম যখন ওর স্টিমুলাসটা ওখানে গেল, যেমন আর্লি ম্যারেজ হলে যেটা হয়, স্পার্ম থেকে যে নিউক্লিক অ্যাসিডটা ওই যেই সেলগুলো পরিবর্তন হচ্ছে, ওখানে অ্যাবনর্মাল প্রলিফারেশন হলে সেটা আস্তে আস্তে অ্যাবনর্মালিটিতে চলে যায়। কিন্তু এটা লক্ষণে এবং পূর্ণ ক্যান্সার হতে এটা 10 থেকে 15 বছরের সময়, লম্বা সময় পাওয়া যাচ্ছে। তাহলে এই লম্বা সময় তার ওইখানে যে পরিবর্তনগুলো হচ্ছে, কোষের বা ওই অঙ্গের গঠনগত যে পরিবর্তনগুলো হচ্ছে, তার কারণে কোনো শারীরিক বা ওইখানে কিছু উপসর্গ তার তৈরি হতে পারে। কি ধরনের উপসর্গ আগে থেকে জানান দেয়? ওখানে উপসর্গগুলো যেমন হয়, ওর আমাদের নর্মাল কিছু ডিসচার্জ হয়, ফিজিওলজিক্যাল যে ডিসচার্জ, এখানে সেই ডিসচার্জগুলো অ্যাবনর্মাল ডিসচার্জ হয়। কীরকম ধরনের? ও সাদা স্রাব বলতে একটা মেয়েরা সবসময় কমপ্লেন করে, ওইটাকে আমরা লিকোরিয়া বলি। ওইটা পিরিয়ডের সাথে কিছুটা সময় রিলেটেড, ওইটা বের হয়। কিন্তু এখানে ও সারাক্ষণ বলবে যে অ্যাবনর্মাল ডিসচার্জ। সে যখনই কোনো মেয়ে অ্যাবনর্মাল ডিসচার্জ বলে তখনই আমরা সেই সার্ভিসটাকে ভালো করে হাইলাইট করি। সেকেন্ড হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব। অনিয়মিত বলতে ওর দেখা যাবে যে রেগুলারিটি আর থাকবে না, ম্যাক্সিমাম হচ্ছে নিয়ম থাকবে না, যখন তখন ব্লিডিং। আরেকটা হচ্ছে হাজব্যান্ডের সাথে শারীরিক সম্পর্ক করলে পোস্ট কয়টাল একটা ব্লিডিংয়ের ওরা হিস্ট্রি দিয়ে থাকে। তখন আমরা সেই পেশেন্টগুলোকে বেশি, রক্তক্ষরণ হতে থাকে। রক্ত মানে ওরকম ইপিসোডিক রক্তক্ষরণ, হঠাৎ করে হবে আবার থেমে যাবে। আপনি এই যে বললেন যে অনিয়মিত মাসিক হওয়াটা, এখন আমাদের তো অনেক মেয়েরই অনিয়মিত মাসিক, এমনকি যাদের বিয়ে হয়নি তারাও অনিয়মিত মাসিকের কথা বলে। তাহলে এই দুইটা অনিয়মিত মাসিককে, যেটা জরায়ুমুখ ক্যান্সারের কারণে অনিয়মিত মাসিক বা অন্য কারণে অনিয়মিত মাসিক, আলাদা করা যাবে? হ্যাঁ, আলাদা করা যায়। যেটা জরায়ুর বডির কারণে হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে সাইক্লিক্যাল প্যাটার্ন, মানে মাসের একটা নির্দিষ্ট সময়ে হবে। যদি জরায়ুর বডির ভিতরে একটা আবরণ আছে, আমরা যেটাকে এন্ডোমেট্রিয়াম বলি, সেখানে যদি কোনো পলিপ বা কোনো প্রবলেম হয় সেটাতে কিছুটা ইরেগুলারিটি হয়। কিন্তু সার্ভিক্সে যেটা জরায়ু মুখে হয় কোনো ডিজিজ, পলিপ হতে পারে, ক্যান্সার হতে, সেটাতে সম্পূর্ণ অনিয়ম, সেটাতে কোনো সাইক্লিক্যাল প্যাটার্ন থাকবে না। আপনি পলিপের কথা বললেন এইমাত্র, পলিপটা কি? এটা কি কোনো ক্যান্সার? না, পলিপ হচ্ছে আরেক ধরনের একটা গ্রোথ, ওই সেলগুলার, সেটা ক্যান্সার না, সেটাকে আমরা বলি বেনাইন কন্ডিশন। ওইটা ওই যে ওখানে লাইনিং যে সেলগুলো আছে ওইটা থেকে একটা প্রলিফারেশন, অ্যাবনর্মাল প্রলিফারেশন, বৃদ্ধি, অস্বাভাবিক ধরনের বৃদ্ধি, অস্বাভাবিক বৃদ্ধি হয়ে একটা পলিপ তৈরি করে। তো সেটা থেকে ক্যান্সারের, সেখানে কি রক্তক্ষরণ হয়? সেখানেও রক্তক্ষরণ হয়, ডিসচার্জ বেশি হয়। তাহলে ম্যাডাম, এখন তো
অনেক ধরনের আমরা যারা দর্শক বা যারা গাইনোকোলজিস্ট আমাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হলো। তাহলে এইরকম লক্ষণগুলো যদি আসে, সবাই তো আর ক্যান্সারের রোগী না, তাহলে কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে এটা জরায়ুমুখ ক্যান্সার হতে পারে? আপনার এর জন্য কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন? সবার আগে আমরা ওর এইজটা দেখি, ওর বয়স, দ্বিতীয়ত হচ্ছে ওর সোশ্যাল কন্ডিশন, ওর কোন সামাজিক অবস্থা থেকে আসলো, তৃতীয়ত হচ্ছে যে আমরা ওকে এক্সামিন করে সিম্পল একদম একটা যন্ত্র আছে আমাদের যেটাকে বলে স্পেকুলাম দিয়ে খুব ইজিভাবে আমরা সার্ভিসটা দেখতে পাই। সেই সার্ভিসটা আমরা দেখে হেলদি সার্ভিস নাকি এখানে কোনো প্যাথোলজি আছে সেটা আমরা দেখে নিই, দেখে অ্যাকর্ডিং টু সেই সিচুয়েশানে আমরা ওকে পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এখানে? একটা আছে যে ও যদি লক্ষণ নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা ওকে বায়োপসি করি, যে না আমি চিন্তা করছি এখানে একটা গ্রোথ আছে, সেটাকে আমরা ওই সময়টা দেখে না আমাকে এটা বায়োপসি করে নির্ণয়, না সার্ভিসটা একদম হেলদি লুকিং, ওখানে আমার ওর কিছু লক্ষণ আছে বা ওই সমস্ত রিস্ক ফ্যাক্টর থেকে সে এসছে, সেই সময় আমরা ওকে স্ক্রিনিং করি, কারণ ও তো হেলদি আছে, ওকে আমি ফাইন্ড আউট করবো। সেখানে স্ক্রিনিং প্রসিডিওর এখন আমাদের বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল, আমরা করে থাকি। ম্যাডাম, আপনি আরেকটা কথা বললেন যে এই রোগটা হতে অনেক লম্বা সময় নেয়। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. তাহলে যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ, অর্থাৎ বললেন যাদের অল্প বয়সে বিয়ে হচ্ছে বা অল্প বয়সে বারে বারে মা হচ্ছে, বা যারা স্বাস্থ্য সচেতন না, যে বা যাদের ওই ধরনের ইনফেকশনে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে, এরা ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকিতে পড়ে যাচ্ছে কিনা পূর্বান্নেই, মানে রোগী হওয়ার আগেই কি এটা কোনো কিছুভাবে জানার উপায় আছে? জি, এটা জানার উপায় আছে। এখন আগে আমাদের দেশে এত অ্যাভেলেবলও ছিল না, এখন আল্লাহর রহমতে আমাদের দেশে অ্যাভেলেবলও আছে। প্রথমত ওদেরকে তো আমরা দেখি স্ক্রিনিং প্রসিডিওরে, সেই স্ক্রিনিংটা আমরা অনেকভাবে করতে পারি। একটা হচ্ছে মাস পপুলেশনে, আমি বললাম যে না তোমার এলাকায় আমি আজকে স্ক্রিনিং করব, ওই মাস। আরেকটা হলো আমি হাই রিস্ক যাদেরকে আমি নির্ণয় করব যে না ওর আগে বিয়ে হলো, ওর অনেকগুলো বাচ্চা হলো, গরিব মানুষ, ওদেরকে আমি সিলেক্টিভ স্ক্রিনিং করি। আরেকটা আমরা করি যে অপরচুনিস্টিক, মানে আমি সুযোগ পেলাম আমি করে নেব। যেমন একটা পেশেন্টকে নিয়ে ও আসলো, ও আমার সাথে একটু কথা বললো যে না আমার এই লক্ষণ আছে, আমি তাকে অপরচুনিস্টিক স্ক্রিনিং করতে পারি। সেই স্ক্রিনিং প্রসিডিওর আছে যেটা গভর্নমেন্টে অ্যাভেলেবল বা ওয়াইডলি অ্যাভেলেবল। সার্ভিসটা দেখে আমরা একটা অ্যাসিডিক অ্যাসিড ওখানে লাগাই 3 to 5%, এটাকে ভায়া টেস্ট বলে। এখানে সব জায়গায় ওরা জানে ভিআইএ, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিফিকেশন।
সেটা দেখে আমরা সার্ভিক্সের কালার চেঞ্জ হচ্ছে কিনা এটা আমি নেকেটাইতেই দেখতে পাই। এই পরীক্ষাগুলো কি খুব ব্যয়সাধ্য? একদম ব্যয়সাধ্য না, এই পরীক্ষাগুলো একদম আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট বিনামূল্যে করা হয়। এটা কোথায় কোথায় এই ধরনের পরীক্ষা? উপজেলায় এখন আমাদের বিশেষ করে সব বড় ক্লিনিকগুলোতেও আছে, প্লাস হসপিটালগুলোতে আউটডোরে এটা অ্যাভেলেবল ভায়া টেস্ট। তাহলে ম্যাডাম এইখানে আমার যে জিনিস আমরা রোগটা জেনে গেলাম, আরেকটা অংশ আছে কিন্তু আগে রোগ আপনি নির্ণয় করে ফেলেছেন এবং তাকে জরায়ুমুখ ক্যান্সারের রোগী হিসেবে আপনি শনাক্ত করলেন। তাহলে তার চিকিৎসার প্রশ্ন আসবে, কী ধরনের চিকিৎসা সে রোগীর জন্য সুযোগ আছে? ক্যান্সারের চিকিৎসাটা মূলত নির্ভর করে ক্যান্সারটা কতটুকু ছড়িয়ে গেল। হ্যাঁ, মানে ওটাকে আমরা বলি যে স্টেজিং। আমি তো প্রথম দেখলাম যে ওর কিছু নাই, ও হেলদি, ওকে আমি ছেড়ে দিলাম। যার ডিজিজ আছে ওকে আমি দেখলাম যে ওর ডিজিজ আছে, তারপর ওকে নির্ণয় করলাম কনফার্ম করে বায়োপসি করে। ওই মুহূর্তে আমি দেখে নেব এটা কি শুধু জরায়ুর মুখে আছে, না পাশাপাশি যে অঙ্গগুলো আছে সেখানে ছড়িয়ে পড়েছে, অথবা দূরেও কোথায় ছড়িয়ে পড়েছে। এটাকে আমরা স্টেজিং বলি। ওই সময়টাই বায়োপসির সময় আমরা স্টেজিং করে ও ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা করে ফেলি। যদি আর্লি স্টেজে হয় আমরা সার্জারি করে সম্পূর্ণ রিমুভ করে ফেলে ফলো আপ করতে পারি। শুধু অপারেশন করলেই হয়ে যায় না, যখন স্টেজিং আর্লি থেকে একটু লেট স্টেজে পেশেন্টরা আসে তখন আমাকে যদি অপারেবল হয় অপারেশন, ফলোড বাইতে আমাকে রেডিওথেরাপি দিতে হয়। অথবা এখন অ্যাডভান্স টেকনোলজি বলে যে আগে কেমোথেরাপি দিয়ে তারপরে রেডিওথেরাপি, তারপরেও সার্জারি করা যায়। আচ্ছা, কেমোথেরাপি রেডিওথেরাপিও দেয় বা সার্জারি করার পরে কি রেডিওথেরাপি কেমোথেরাপির কোনো সুযোগ আছে? আছে, আমরা লিম্ফ নোড আমরা রিমুভ করি, যেগুলো লিম্ফ নোড আমরা ফেলে দিলাম, তারপর আমরা সেখান থেকেও বিভিন্ন কোন লিম্ফ নোডটা ইনভলভ হলো আমরা সবগুলা ফেলতে পেরেছি কিনা, তারপরে সেটারও আমরা একটা রেডিওথেরাপির একটা প্ল্যানিং করে ফেলি। আমরা কনসার্ন করি উইথ অনকোলজিস্ট। তাহলে কি এখানে একটা আপনার ক্যান্সার বোর্ড বা টিউমার বোর্ড করে সবসময় এই ট্রিটমেন্টগুলো আমাদের শুধু মানে এখন একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ হয়ে গেছে। এখন কেউ আইসোলেটলি চিকিৎসা করে, আমরা সার্জারি ফলোড বাই পেশেন্টকেও রেডিওথেরাপি এবং ফলো আপ। তাহলে তো এই ধরনের চিকিৎসাগুলো সেই প্রতিষ্ঠানে ভালো যেখানে একই সঙ্গে ক্যান্সার ডিপার্টমেন্ট আছে এবং গাইনিক ডিপার্টমেন্ট, যাতে সুসমন্বয়ের মাধ্যমে কাজটা করতে পারে। মেডিকেল কলেজ এই ধরনের রোগীদের চিকিৎসার পরে ম্যাডাম তাদের চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে? ক্যান্সার রোগীরা সম্পূর্ণ তো আসলেই সুস্থ হয় না, ওদের আমরা সার্ভাইভাল রেটটা তখন নির্ণয় করে ফেলি যে ওর স্টেজিংয়ের উপর ওর প্রগনোসিসটা কি। কয়টা স্টেজ আপনারা করেন? আমরা 4টা স্টেজে। হ্যাঁ, স্টেজ 1 মানে ওই জায়গাটাই আছে, স্টেজ 2 মানে বলি যে পাশাপাশি অর্গানগুলা, 3তে হচ্ছে একটু উপরে উঠে গেল পেনপিসে, 4th হলে ডিস্টেন্টে দূরে কোথাও চলে গেছে। তাহলে এই অবস্থায় স্টেজ অনুযায়ী কার কেমন জীবনের আয়ুষ্কাল আপনারা ধারণা করেন? না, অবশ্যই আমার আর্লি স্টেজ হচ্ছে প্রগনোসিস ভালো, কারণ পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব যদি স্টেজ 1 এর হয়। যদি আর্লি স্টেজে যদি ইনসিডেন্টালি, যেটা আমরা বললাম যে অপরচুনিস্টিক ডায়াগনোসিস আমরা করতে পারি, আমি একেবারেই দেখলাম খুবই আর্লি স্টেজ, কোথায় কোনো স্প্রেডিং নাই, এবং আমি অপারেশনের পরেও কিন্তু আমি একটা বায়োপসি করি, কারণ আমি পুরো অর্গানটা তখন পাঠাই, তো ওখানে ক্যান্সার ফ্রি এরিয়া কতটুকু আছে সেটা দেখে যদি না আর কোথায় নয়, জাস্ট ওখানেই লোকালাইজ, ওখানে পেশেন্টের সার্ভাইভাল রেট মোর দ্যান 5 years। আচ্ছা, আর এই রোগীদের চিকিৎসা কতদিন চালাতে হয় অপারেশনের পরে? চিকিৎসা ওখানে শেষ, যে রেডিওথেরাপি করলাম তার পরবর্তীতে আমরা ওকে ফলো আপ, যদি কোনো রিকারেন্সি আর না হয় কোথায়, যেমন আমরা যে জায়গা থেকে জরায়ুটা ফেলে দিই ওইটাকে বলে ভল্ট, ওখানে কখনো কখনো রিকারেন্স হতে পারে। যদি আমার কাট মার্জিন যেখান থেকে আমি পুরো অর্গানটা ফেললাম পজিটিভ আসলো, পরে আমরা ফলো আপে কখনো যদি পাই ফলোড বাইটা ওকে না। আপনি তো ম্যাডাম বললেন যে আপনি পুরো জরায়ুটা সব ফেলে দিচ্ছেন, আশেপাশে লিম্ফ নোডও ফেলে দিচ্ছেন, তাহলে আর কোথায় কোথায় এটার ঝুঁকি থেকে যায়, বা জরায়ুমুখ ক্যান্সার থেকে পরবর্তীতে কী ধরনের জটিলতা আক্রান্ত হতে পারে সেই রোগী? প্রথমত হচ্ছে একটা রোগের জন্য জটিলতা আছে, যেমন জরায়ুর মুখটা যেই এরিয়াতে থাকে তার পাশে কিন্তু আমাদের প্রস্রাবের থলিটা থাকে। প্রস্রাবের থলির পাশাপাশি ইউরেটার হয়তোবা শুনেছেন, যেটা দিয়ে কিডনি থেকে প্রস্রাবটা ব্লাডারে আসে, তো ইউরেটারের উপর এটার একটা প্রেশার ইফেক্ট থাকে। যখন একটু অ্যাডভান্স হয়ে যায় তাহলে ওর যখন ইউরেটার দিয়ে প্রস্রাবটা ব্লাডারে আসতে না পারে তখন অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিও হয়,
এবং ইউরোপ্যাথি হলে যা কমপ্লিকেশান, রেনাল কমপ্লিকেশান এগুলো হচ্ছে। আর অপারেশনের ঝুঁকি যেটা, আমরা অপারেশন করার সময় খালি চোখে দেখে আমরা যতটুকু ফেলি, মাইক্রোস্কোপিক ইনভেশনটা তো আর আমরা দেখতে পাই না। ওইটা অপারেশনের পরবর্তীতে আমরা যখন হিস্টোপ্যাথ করে ওরা বলে দেয় আমাদেরকে যে কাট মার্জিন ইজ ক্যান্সার ফ্রি অন। তাহলে ম্যাডাম এই রোগীদের আপনি বলেন ফলো আপে আসতে হয়, কতদিন পর পর আপনারা ফলো আপ করেন? আমরা প্রথমে 3 মাস পর পর করি না, কিছু নয়, ও সম্পূর্ণ ভালো আছে, প্যাপসে কোনো আসে নাই। তারপরে 6 মাস পর পর করি, তারপরে ইয়ারলি করি। ফলো আপে তো আবার তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। পরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষাগুলোকে খরচ কেমন? সেই পরীক্ষা আমরা সাধারণত প্যাপস মেয়ার করে থাকি আর কমপ্লিট ব্লাড কাউন্টটা করে, খুব বেশি পরীক্ষার দরকার হয় না। না, আজকাল আমরা যে শুনি পেট স্ক্যান খুব পেট স্ক্যান এদের খুব বেশি প্রয়োজন হয় না। অ্যাডভান্স যদি কারো কার্সিনোমা থাকে যে আমি শুধু ডিবাল্কিং করতে পারলাম, আমার কনফিউশন যে না আমি পূর্ণ পারি না, ও অ্যাডভান্সে ছিল, তখন ওদেরকে দরকার হয় পেট স্ক্যান। ম্যাডাম আপনি আরেকটা বললেন যে স্টেজ 4-এ গিয়ে এটা দূরে কোথাও ছড়িয়ে যায়। ঠিক, দূরে কোথায় কোথায় ছড়াতে পারে? যে কোনো জায়গায়, যেমন আমার ইউট্রাসের ব্লাড সাপ্লাই যেটা আছে সেটা ডিরেক্টলি কমিউনিকেট করে ভার্টিব্রা, যেটা আমার পিছনে যে ভার্টিব্রান কলাম আছে ওই ব্লাড সাপ্লাইয়ের সাথে ওটা ডিরেক্ট কমিউনিকেশন, তাহলে স্প্রেড মেরুদণ্ডে চলে যেতে পারে। মেরুদণ্ডে বোন মেটাস্টেসিস তো কমন, পেনভিক বোনে হতে পারে, পিছনে ব্যাক বোনে, যে কোনো বোনে, লাংসে হতে পারে, যে কোনো ডিস্টেন্ট মেটাস্টেসিস মানে শরীরের যে কোনো জায়গায় চলে যেতে পারে। তো যাচ্ছে হচ্ছে ব্লাডের মাধ্যমে, ও যাচ্ছে হচ্ছে লিমফেটিক্সের মাধ্যমে, তখন তো স্প্রেডিংটা আর আমার কন্ট্রোলে নেই। এটা তো ম্যাডাম যারা রোগী হয়ে গেল, আমরা চাই যাতে এরা রোগী হওয়ার আগে আমরা এটা আটকাতে পারি। তাহলে আপনি বললেন যে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. যারা ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠী তাদেরকে সন্দেহ হলে আপনারা ভায়া টেস্ট করছেন। ভায়া টেস্টে দেখলেন যে তার ক্যান্সার হয়নি, কিন্তু সে প্রি ক্যান্সারাস, তার ক্যান্সারের ঝুঁকি আছে বলে আপনি সন্দেহ করছেন। সেই ক্ষেত্রে তার কী কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে সে পরবর্তীতে ক্যান্সারের রোগী না হয়ে যায়? আমরা ভায়া টেস্ট করে এটার ইন্টারপ্রিটেশন দুটো, একটা হচ্ছে না ওকে আমি একটা ব্লু কার্ড দিয়ে দেও ভায়া নেগেটিভ, আর যে না আমি রেড কার্ড পিঙ্ক কার্ড দিলাম ভায়া পজিটিভ, তখন আমরা ওইটাকে মার্কিং করি কোন এরিয়াতে ভায়াটা পজিটিভ। ওকে ফার্দার ইনভেস্টিগেশন, আমাদের একটা কল্পোস্কোপিক ইভ্যালুয়েশন আছে। কল্পোস্কোপ একটা লো পাওয়ার মাইক্রোস্কোপের মতো, ওখান থেকে আমরা ওইটার আন্ডারে নিয়ে ওই এরিয়া থেকে একটা বায়োপসি করি। বায়োপসি করে প্রি ক্যান্সার কন্ডিশন যেটা আছে সেটা যদি থাকে ওকে অ্যাকর্ডিং টু CIN বলে সেটাকে
CIN 1, 2, 3 ওখানে আমরা লোকাল কিছু থেরাপি আছে, লোকাল অ্যাবলেশন, লোকাল এক্সিশন, ওগুলা করে আমরা সেটাকে রিমুভ করতে পারি এবং ওই পেশেন্টকে আমরা কন্টিনিউয়াস ফলো আপে নাইট ল, কারণ ওকে আমি তো প্রি ক্যান্সারাস পেলাম, ও কখনো চাচ্ছে কিনা ওকে আমরা কন্টিনিউয়াস। ম্যাডাম, এই ধরনের রোগীদেরকে কতদিন পর পর ভায়া টেস্ট করতে হয়, নাকি ভায়া টেস্ট জীবনে একবার করলেই হয়? না, ভায়া টেস্ট নেগেটিভ হলে 3 বছর পরে আমরা রিভিউ করি। কেন করি? যেহেতু আমার রিস্ক পিপল, আমরা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা আর ভায়া পজিটিভ হলে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য কলবোস্কোপিক ফাইন্ড। না, যদি প্রি ক্যান্সারাস হয় ভায়াতে, কিছু পরিবর্তন হয়েছে কিন্তু ক্যান্সারের দিকে যায়নি, তাকে যা ব্যবস্থা নেওয়ার পর সেই রোগী কতদিন পর পর আপনাদের সঙ্গে আবার যোগাযোগ? সেখানেও আমরা ক্যাটাগরাইজেশন আছে, আমরা 1, 2, 3 CIN 1, 2, 3 1-এ হলে ওকে আমরা ক্যাটাগরাইজ 6 মান্থ 1 ইয়ারলি ফলো আপ করে, আর কোনো রিস্ক ফ্যাক্টর নাই, ভাইরাস টেস্ট করে দেখলাম ওকে একটু ইন্টারভেনটা লং ইন্টারভেলে আমরা করতে পারি। কিন্তু যে CIN 2, 3 ওকে আমরা বলি যে না, তুমি ফ্রিকোয়েন্টলি আর 6 মান্থ ইন্টারভেলে উইথ দ্য ভাইরাল ডিটেকশন, ভাইরাস নেগেটিভ আর কিছু ভয়টা থাকে। তাহলে ম্যাডাম, এখন তো আমরা যে চিকিৎসার আমাদের এখন যে মূলনীতি সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাহলে এই যে আপনি জরায়ুমুখ ক্যান্সারের কথা বললেন, এখানে আপনি ভাইরাসের সংক্রমণের কথা বললেন বা তার যে পার্সোনাল হাইজিনের কথা বললেন, এইখানে ম্যাডাম প্রতিরোধের ব্যাপারটা আমি জানতে চাচ্ছি। তার আগে একটা বিষয় জানতে চাচ্ছি, বিবাহিত মহিলারা কি তার স্বামীর কাছ থেকে কোনো রকম ঝুঁকিটা থাকতে পারে এই ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য? স্বামীর পক্ষ থেকে ঝুঁকিটা আছে কিন্তু খুব কম। সেই স্বামীর যার এক্সপোজার হিস্ট্রি আছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যদি ওনার আগের ওয়াইফ সার্ভাইকাল ক্যান্সারে মারা যেয়ে থাকে বা এফেক্টেড হয়, সেইখান থেকে তাহলে একটা ঝুঁকি থেকে যায়। তাহলে ম্যাডাম, এখন আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে প্রতিরোধ করার, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার কি কোনো উপায় আছে? করার উপায় আছে আমাদের, সেটাকে একদম আর্লি পিরিয়ড থেকে, একটা মেয়ে যখন বড় হচ্ছে তখন থেকে আমাকে শুরু করতে হবে। প্রথম তো তাকে হেলথ এডুকেশন শেখাতে হবে, পার্সোনাল হাইজিন সম্বন্ধে, তো অ্যাডমিনিস্ট্রেশনের সময় তুমি কীভাবে হাইজিন, ওর পড়াশোনাটা কতটুকু গেলে ওর নিজের সেলফ ডিপেন্ডেন্ট কিছু করতে পারবে, সেটাও আমাকে প্রাইমারি প্রিভেনশনে চলে যাবে। যে আমি ওর নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করলাম, ওর এডুকেশনটার দিকে আমি খেয়াল করলাম, এগুলো করে ফেললাম। সেকেন্ডারিলি আমি যখন না ওকে আমি সেই সময়টা ক্যাচ আপ করতে পারি না, যেমন আমাদের গভর্নমেন্ট থেকে এখন যেটা করছে 9 থেকে 15 বছরের টিকাও দিয়ে দিচ্ছে, প্লাস হেলথ এডুকেশনও করছে। আর সেকেন্ডারিও আমার কাছে আসলোই না, তখন আমি যখনই পেলাম তাকে আমি স্ক্রিনিং প্রসিডিওরে ফেলে দিলাম। স্ক্রিনিং করে আমি ওকে নেগেটিভ পেলাম, তারপর ও যদি পারে তাহলে ভ্যাকসিনেট করে দিব, না ওকে ফলো আপে রাখবো। ম্যাডাম, আপনি হাইজিনের কথা যখন বললেন, আমি ওই জায়গাটা আরেকটু আপনার কাছে পরিষ্কারভাবে জানতে চাচ্ছি। আমাদের মেয়েদের স্বাস্থ্যের একটা বড় ঝুঁকি তৈরি হয় তাদের যে মাসিকের সময়টুকু, এই সময়ে এখন যদিও আমাদের আরবান কালচারে এবং আমাদের কিছুটা সোশ্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমরা অনেকে এখন স্যানিটারি প্যাড ব্যবহার করছি, গ্রামে এটার ব্যবহার কতদূর পর্যন্ত আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি? আমরা যখন পেশেন্টদেরকে দেখি ওরা এটা অ্যাকসেপ্ট করতে চায় না। কেন অ্যাকসেপ্ট করতে চায় না? ডিসপোজেবল প্রবলেমের জন্য। ওটা ডিসপোজ কোথায় পড়বে সেটা ওদের একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে ইকোনমিটা ওদেরকে আমরা বুঝিয়ে দিই, দেখো মাসে 100 টাকা বা 150 টাকা তোমার খরচ হবে, এটা কিন্তু তোমার অনেক বড় উপকার হবে। আর থার্ড, ওরা কথা বলে যে অ্যাভেলেবিলিটি, অনেক সময় ওরা খুঁজেও পায় না ওর যখন দরকার হবে, এটাই একটা প্রবলেম। তাও আমরা শিখাই দিই যে তুমি কিছু না পারলেও কটন হলে ইউজ করবা, যে কটনটা ডিসপোজ করতে তোমার সুবিধা হবে। ম্যাডাম, আপনি বললেন যে টিকার কথা বললেন, একটু আগে আপনার কাছে শুনলাম 9 থেকে 15 বছর বয়স। এখানে এই টিকাটা মোট কয়টা টিকা নিতে হয়? আমাদের এখন আসলে ভাইরাস যেগুলা অনকোজেনিক, মানে যেই ভাইরাসগুলো ক্যান্সার করে, ওখানে অনেকগুলো লিস্ট আছে। মেইনলি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1688, সেখানে বাইভ্যালেন্ট ভ্যাকসিন আসলে আমাদের দেশে আছে, কিন্তু অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে কোয়াড্রিভ্যালেন্ট আছে। ওরা অনেকগুলো ভাইরাসকে প্রোটেক্ট করতে পারে। ডোজ হচ্ছে যখন সে একদম 9 থেকে 15 2টা ডোজ দিলেই হবে, একটা দিবে আর হচ্ছে 1 মাস পরে একটা দিবে, 2বার নিলে হয়ে যাবে। ওকে আমরা শুধু ফলো আপে রাখবো। ও যখন বিবাহিত হবে তখন ওকে আমরা স্ক্রিনিং প্রসিডিওরে আনবো, সেটাও আমাকে করতে হবে। আর যারা না, ওরা আমার 9 থেকে 15তে আসলো না, বিয়ন্ড দ্যাট আসলো, তখন তাকে আমরা 3টা দিব, 0, 1, 6।
ম্যাডাম, আপনি 9 থেকে 15 কথা যেটা বললেন এটা হচ্ছে এটা কি সবাই সরকারি তরফ থেকে বিনামূল্যে পাচ্ছে নাকি এটা এখনো শুরু হয়নি? হয় নাই, কিছু কিছু সেক্টরে ঢাকায় মনে হয় কিছুটা কয়েকটা সেন্টারে পাচ্ছে। আর আমরা যারা করতেছে আমরা ওদেরকে বুঝাই যে তুমি দেখো অন্যদিকে বেসরকারি ভাবে নিজেরা কিনে, ভাবে ওরা কিনে। তাহলে সেক্ষেত্রে খরচ কেমন পড়ে? খুব বেশি খরচ না, এখন 1700 টাকা করে একটা ডোজ, আর 1 মাস পরে একটা ডোজ হতে এইটুকু। 3500 টাকার মতো খরচ হচ্ছে। এখন ম্যাডাম 9 থেকে 15 বছরের কথা বললেন, কিন্তু ধরেন কোনো মেয়ে 9 থেকে 15 বছরের মধ্যে নিতে পারেনি, আবার তার বিয়েও হয়নি, আর তার কোনো এক্সপোজার নেই, তাহলে কি সে নিতে পারবে টিকাটা? হ্যাঁ, সবাই নিতে পারবে। মানে বিয়ে না হলে নিতে পারবে, বিবাহিতরা নিতে পারবে না? বিবাহিতরাও নিতে পারবে। বিয়ের সাথে এটা সম্পর্ক নাই, বিয়ের সাথে হচ্ছে আমার ডোজের সম্পর্ক। যখন ও এক্সপোজ হয়ে গেল তখন আমাকে 3টা ডোজ দেওয়াই বেটার। আর না এক্সপোজ হলো না কোনোবার, তাইতে 2টা ডোজই আনাফ, কারণ আমরা জানি যে টিকায় একটাতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। সেকেন্ড ডোজটা হচ্ছে বুস্টিং ডোজ, বুস্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ যাদের এখন পর্যন্ত ওই ক্যান্সারের কোনো ঝুঁকি তৈরি হয়নি বা ওই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হারপিস ভাইরাস দ্বারা সংক্রমণ হয়নি, তারা যে কোনো বয়সেরই হোক না কেন এই টিকাটা নিতে পারবে। মানে এটা একটা তো ভালো খবর সবার জন্য। হ্যাঁ, হয়তো এটা তাদের নিজেদের কিনে নিতে হবে। 15 বছর পর্যন্ত সরকার বিনামূল্যে দিবে, আর এরপরে হলে নিজেকে কিনে নিতে হবে। কিন্তু তাও বড় একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে তো তোর অনেক বেশি বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। এখন ম্যাডাম, জরায়ু ক্যান্সারের পূর্বাবস্থা ধরা পড়লে আপনি যে কথাগুলো বললেন সেগুলোকে যদি সারাংশ তৈরি করি, আপনি এর যোগ করে দেবেন। আমি দর্শকের সুবিধার জন্য বলছি, সেটা হচ্ছে যে তাদের স্বাস্থ্য শিক্ষা ছোটবেলা থেকে করতে হবে, তাদের পার্সোনাল হাইজিনটা বাড়াতে হবে এবং তাদের পুষ্টির নিশ্চিত করতে হবে। এছাড়া আর কোনো কিছু এখানে যোগ করার আছে কিনা? ম্যাডাম, মাল্টিপল এক্সপোজারটা তো আর আমাদের দেশে ওটা কমন না, সেটা দরকার নাই, এগুলো হলেই হয়ে যাবে। আর যখন ও রিপ্রোডাক্টিভ এজে যাবে সে যেন অবশ্যই স্ক্রিনিং প্রসিডিওরে আসে। এখানে ম্যাডাম মাল্টিপল এক্সপোজারের কথা যখন আসলো, তাহলে আমাদের তো কিছু যৌনকর্মী আছে যেটা আমরা অস্বীকার করলেও বাস্তবতা করতে পারবো না। তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকেও তো এটা ছড়িয়ে যেতে পারে সমাজে। তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় বা কি করার সুযোগ আছে? যে আমরা ওদেরকে তো আমরা প্রথমত এডুকেশন তো আছেই, তাছাড়া আমরা স্ক্রিনিংয়ে নিয়ে আসবো, ভ্যাকসিনেশনে নিয়ে আসবো। আমাদের যতটুকু আমাদের আয়ত্তে আছে ততটুকুই আমরা করার চেষ্টা করব। আমরা ওদেরকে বুঝাবো মাল্টিপল এক্সপোজার বলে যা যা হয় সেটা তো বোঝানো, প্লাস ওকে আমরা স্ক্রিনিং প্রসিডিওরে বড়াই দেব। ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছ থেকে একটা জরুরি স্বাস্থ্য সমস্যা, এবং যেটা জানলাম যে আমাদের সমাজে প্রায় 17 থেকে 20 ভাগ নারী এই স্বাস্থ্য ঝুঁকিতে আছে জরায়ুমুখ ক্যান্সারের। এটা অনেক বড় একটা সংখ্যা, এবং যার অনেকাংশেই মনে হয় প্রতিরোধ করা সম্ভব যদি একটু সচেতন হই আমরা। জি, অনেকাংশে এটা প্রতিরোধ করা সম্ভব। আশা করি আজকে আপনি যে বিষয়টা আলোকপাত করলেন, আমাদের মায়েরা বোনেরা এখান থেকে উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা অধ্যাপক ডক্টর আফরোজা চৌধুরী ম্যাডামের কাছ থেকে জরায়ুমুখ ক্যান্সার সম্বন্ধে বিস্তারিত জানলাম যে এই রোগের একটা বড় কারণই হচ্ছে যদি আমরা স্বাস্থ্য জ্ঞান সম্পন্ন না হই, আমরা যদি যে পার্সোনাল হাইজিন যে শব্দটার সঙ্গে আমরা আজকাল অনেক বেশি পরিচিত সেটা ব্যাপারে যদি উদাসীন হই, বা যদি অল্প বয়সে বিয়ে হয়ে যায় মেয়েদের, বা যদি তার অল্প বয়সে বারে বারে বাচ্চা হয়, বা তার যদি পুষ্টির ঘাটতি থাকে, অল্প বয়সে বাচ্চা হতে পুষ্টির ঘাটতি হবেই। এই বিষয়গুলো যদি বাবারা মায়েরা যদি একটু সতর্ক হন, তাহলে বোধ তার আদরের কন্যাকে তিনি পরবর্তী জীবনে একটা বড় ধরনের স্বাস্থ্যের বিপদ থেকে একটা প্রোটেকশন দিতে পারবেন। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই রোগটা অনেক লম্বা সময় নিয়ে তারপরে আক্রমণ করে, এবং এই সময় সে বেশ কিছু উপসর্গ তৈরি করে। যদি সেই উপসর্গগুলোর প্রতি উদাসীন না হয়ে নিকটবর্তী যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে যায়, যেখানে এটা একদম বিনামূল্যে বা খুবই সামান্য খরচেই এই রোগটা খুব সামান্য উপায়ে একটা ধারণা পাওয়া সম্ভব রোগের ঝুঁকি কতখানি, তাহলেও কিন্তু আগে থেকে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যাবে। এবং সর্বোপরি টিকার মাধ্যমে তো এই রোগটাকে প্রতিরোধ করা যাচ্ছেই, এবং যার উদ্যোগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মধ্যে নিয়েছেন। আশা করি আমরা সবাই আমাদের
সমাজে যে অর্ধেক যে জনগোষ্ঠী নারী, তাদের স্বাস্থ্যের এই একটা বড় যে ঝুঁকি, সেই ঝুঁকির ব্যাপারে আমরা সবাই মিলে সচেতন হব এবং একটা নিরোগ সমাজ গড়তে সবাই উদ্যোগী হব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।